জোবাইপন্থীরা বলছেন সাদপন্থীরা হলো ওপারের এজেন্ট, অর্থাৎ ভারতীয় সমর্থিত। সাদপন্থীদেরকে ওপারের এজেন্টরা বাংলাদেশে মানুষের মধ্যে এই সন্ত্রাস ছড়িয়ে দেওয়ার প্রেসক্রিপশন দিয়েছে। আজকে আপনাদেরকে খুবই ভালো একটা সংবাদ দিতে এসেছি। বিশ্বাস করেন কলিজাটা শান্ত হয়ে গেছে। আপনাদের যদি কলিজা শান্ত হয়, এমন ঘটনা আরো যদি দুই একটা ঘটে তাহলে একদম মেরুদণ্ড ভেঙে যাবে। তবে হয়তোবা এরপর বড় ধরনের আমরা আরো অনেক ধরনের আক্রমণকেও মোকাবেলা করতে হতে পারে, বাট এইভাবেই জায়গা মতো মারতে হবে, জায়গা মতো একটা দিলে শেষ। তবে এবার বাংলাদেশের জনগণ এই ভারতীয় রয়ের গোয়েন্দা আর যত ধরনের অপকর্ম এবং কুকীর্তি রয়েছে সেগুলো প্রকাশ করে দিয়েছে এবং তার মুখোশ উন্মোচন করে দিয়েছে, যে কারণেই এবার হাতে নাতে ধরা পড়েছে ভারতীয় রয়ের গোয়েন্দা। ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং রয়ের সন্দেহভাজন এজেন্টকে গ্রেপ্তার করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তারের সময় তার কাছ থেকে অবৈধ অস্ত্র, বিস্ফোরক দ্রব্য ও কাগজপত্র উদ্ধার করা হয়েছে বলে দাবি জানিয়েছেন। ভারতীয় কুলাঙ্গার সাদ তাবলিগ জামাতের উপরে কিভাবে হামলা করেছে, সাদের নেতৃত্বে এবং নরেন্দ্র মোদী, শেখ হাসিনার যৌথ পরিকল্পনায় যুগান্তকারী কিছু সিদ্ধান্ত আসছে। সত্যি উন্নত বাংলাদেশের সাইন, বৈষম্য মুক্ত বাংলাদেশের সাইন, যেটা ইউরোপ আমেরিকায় হয়। এই বাংলাদেশটা কেমন বাংলাদেশ ছিল? নোংরা একটা বাংলাদেশ। নতুন বাংলাদেশে নেমো খারাম এই শব্দটা বিএনপির জন্য খুবই ভালোভাবে প্রযোজ্য। শামা উবায়েদ একজন গুপ্তচর, আওয়ামী লীগের গুপ্তচর। শামা উবায়েদ বিএনপির সকল তথ্য স্বৈরাচার হাসিনার কাছে পাচার করেন, কন্টিনিউ তার সাথে যোগাযোগ আছে। তিনি রয়ের এজেন্ট, ভারতের গোয়েন্দা সংস্থার সাথে তিনি যোগাযোগ মেইনটেইন করে চলেন। তবে একটা কথা স্পষ্ট করে বলে রাখি, এই বিডিআর সেনা হত্যার তদন্ত কমিটিতে এই উপদেষ্টা সরকারের পক্ষ থেকে কোনো তদন্ত সদস্যকে গ্রহণ করা হবে না। এই তদন্ত কমিটির প্রধান বানাতে হবে আমাদের সকলের শ্রদ্ধেয় ব্রিগেডিয়ার জেনারেল হাসান। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। ভারতকে কঠিনভাবে হুঁশিয়ারি দিয়ে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই সাথে যুক্তরাষ্ট্র কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফুলফিল ভাবে সাপোর্ট করছে এবং ভারতের দিন ঘনিয়ে আসছে, এমনটা জানিয়েছে গণমাধ্যমে। আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত এবং প্রমাণের মাধ্যমে দেখতে পাবেন সবকিছু। সেই সাথে যে অংশ বেশি দেখে ভিডিওগুলো শুরু করেছিলাম, সেই ভিডিওগুলো আপনারা বিস্তারিতের মাধ্যমে একের পর এক দেখতে পারবেন। আশা রাখবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, একটু স্কিপ করবেন না, তাহলে গুরুত্বপূর্ণ বিষয়গুলো মিস করে ফেলবেন। আমি আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবো, যারা এরকম ভিডিও পেতে পছন্দ করেন তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন প্রিয় দর্শক, এই ভিডিওতে একটি লাইক করে বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। জোবাইপন্থীরা বলছেন সাদপন্থীরা হলো ওপারের এজেন্ট, অর্থাৎ ভারতীয় সমর্থিত। সাদপন্থীদেরকে ওপারের এজেন্টরা বাংলাদেশে মানুষের মধ্যে এই সন্ত্রাস ছড়িয়ে দেওয়ার প্রেসক্রিপশন দিয়েছে। জোবাইপন্থীরা বলছে তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে যে তাদেরকে ওপারের এজেন্সি নিয়ন্ত্রণ করে। সত্য কি মিথ্যা জানি না, অভিযোগগুলো উঠে এসছে। এখন কথা হলো দেশটার নাম বাংলাদেশ। বাংলাদেশের যথেষ্ট বড় বড় আলেম আছে, তো এই দেশের আলেমরাই নির্ধারণ করবেন তাবলিগের মুরব্বী হবেন কে হবেন প্রধান। ওপারের সাদ গ্রুপ এসে এপারকে অরাজকতার দিকে নিয়ে যাবেন, সন্ত্রাসের দিকে নিয়ে যাবেন, এটাও আমরা চাই না। আবার যারা সাদপন্থী রয়েছেন তাদের বলবো, আপনারা এই পন্থীগিরি বাদ দিয়ে রাসূলপন্থী হবার চেষ্টা করেন। ইতিমধ্যে সরকার বিশ্ব ইজতেমা ময়দান বা টঙ্গীর আশপাশ এলাকায় সকল প্রকার সভা, সমাবেশ, মিছিল নিষিদ্ধ করেছে। আমি প্রশাসনকে বলবো যে এটা কঠিনভাবে মোকাবেলা করতে হবে, কারণ গতকালকে যা ঘটেছে টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠ কেন্দ্র করে, এটি ভয়ানক আলামত এবং এটি পরিকল্পিত। আমি বিশ্বাস করি আমাদের প্রশাসন বুঝতেই পারছেন এটা নেপথ্যে কারা রয়েছে, কি করতে চাইছেন তারা। কিন্তু একটা বিষয় আপনারা বুঝে যে আমাদের ইন্টেলিজেন্স যে বারবারই ব্যর্থ হচ্ছে, এটা আবার আমাদের চোখে পড়লো। এই দুটো গ্রুপ মারমুখী অবস্থানে যাচ্ছে, সংঘর্ষ বাঁধবে, এই তথ্যগুলো কি আমাদের এজেন্সির কাছে ছিল না? এই গোয়েন্দা ব্যর্থতা, ফেইলার আর কত দেখবো আমরা? নাকি তারা সরকারকে ব্যর্থ করতে চাইছে? আমরা দেখলাম হাসনাত এবং সার্জিস সেখানে গেছেন, কেন তারা সেখানে যাবেন? রাষ্ট্রে তাদের কি এই কাজটি দিয়েছে? সেখানে যাবে আমাদের প্রশাসন, প্রয়োজনে আমাদের উপদেষ্টারা যাবেন। ছাত্রদেরকে বারবার সেখানে ঠেলে দেওয়া হয় কেন? তাদেরকে হুমকির মুখে ঠেলে দেওয়া হয় কেন? যদি এই দুই গ্রুপের ভেতর থেকে কোনো একটি সন্ত্রাসী গ্রুপ আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়কের উপর হামলা করত, কারণ ইতিমধ্যে তাদের গাড়ি চাপা দিয়ে মারার হত্যার পরিকল্পনা করা হয়েছে। আমি হাসনাত এবং সার্জিসকে বলবো, এটা রাষ্ট্রের দায়িত্ব, আপনাদের দায়িত্ব না। আপনারা জীবনকে হুমকির মধ্যে ফেলে বারবারই সব জায়গায় সমাধান করতে যাবেন না। প্রশাসনকে বলবো, যারা এই হত্যাকাণ্ডে জড়িয়েছে, সংঘর্ষে জড়িয়েছে, তাদেরকে শনাক্ত করুন, তাদের দ্রুত গ্রেফতার করুন, নতুবা তারা এর চেয়ে বড় অরাজকতা সৃষ্টি করবে। এখন আমাদের মনে হচ্ছে এতদিন
যে হেলমেট লীগ, চাপাতি লীগ, তারা আনসার লীগ, ফকির লীগ, গার্মেন্টস লীগ, এরকম লিগের পর এবার তারা তাবলীগে প্রবেশ করেছে এবং তারাই মূলত এই কাজটি করেছে। এবং আশঙ্কা করা হচ্ছে বিশ্ব ইজতিমাকে ঘিরে এর চেয়ে বড় তাণ্ডব চালাতে পারে এরা। এবং এমনও আশঙ্কা করা হচ্ছে যে বিশ্ব ইজতিমাকে ঘিরে কয়েক লক্ষ আওয়ামী লীগ, যুবলীগ এবং এই লীগ বাহিনী জড়ো হবে দাড়ি, টুপি, পাঞ্জাবি, পোশাক পরে, এবং সেখান থেকে পুরো ঢাকা শহরে তারা একটা ভয়ঙ্কর তাণ্ডব চালাতে পারে। সরকার পতনে তারা রাষ্ট্রকে একটা বড় অরাজকতার দিকে নিয়ে যেতে পারে। আমি বলবো এই সরকারের ইন্টেলিজেন্স প্রশাসনের একের পর এক ব্যর্থতা থাকা সত্ত্বেও বলবো সরকার এই বিশ্ব ইজতিমাকে ঘিরে একটা শক্ত অবস্থানে যেতে হবে। কারণ গতকালকে যেই দুপক্ষের সংঘর্ষ দেখলাম এবং এই প্রথম প্রাণহানির ঘটনা ঘটলো, আমার আশঙ্কার কথা আগামী দিন এর চেয়ে বড় কিছু ঘটাতে পারে এরা বাংলাদেশে। অতএব বিশ্ব ইজতেমা, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ বা আওয়ামী লীগ তাদের একটা বড় মহড়া চলতে পারে এই সরকার পতনে। প্রিয় দর্শক, এখন আপনারা বলবেন যে তাবলীগ জামাতকে নিয়ে আমি কেন এই আশঙ্কার কথা বলছি। তাবলীগ হলো এমন একটি সংগঠন, এখানে কোনো রাজনৈতিক ব্যক্তিরা যায় না, এখানে সব দল মতের মানুষ যায় এবং এই দলমত মানুষের মধ্যে তাবলীগের যে বিশ্ব ইজতেমা মাঠ কেন্দ্রিক যে সিস্টেমগুলো, এটা কন্ট্রোল করা, এখানে কে আসলো, কে গেল, কাদের কি ইচ্ছা, এখানে কোনো বোমা বহন করলো কিনা কেউ, এখানে কোনো ডিভাইস বিস্ফোরণের পরিকল্পনা করলো কিনা কেউ, এগুলো বোঝার উপায় থাকবে না। খুব মামুলি সাধারণ মানুষরা এখানে আসে, একেবারে অল্প শিক্ষিত মানুষেরাও এখানে আসে, মানে শিক্ষিতদের সাথে অল্প শিক্ষিত মানুষও আসে। অর্থাৎ বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষের একটা কি বলবো যে মিলন মেলা হলো এই বিশ্ব ইজতেমা। তো এখানে যদি ষড়যন্ত্রকারীরা কোনো বড় পরিকল্পনা বাস্তবায়ন করতে চায়, এরা খুব সহজে তারা পারবে। তাই বলবো এবার বিশ্ব ইজতেমাকে একটু ভিন্ন চিন্তা করতে হবে। এবং আমি ইজতেমা বন্ধের পক্ষে না, কিন্তু এটা নিরাপত্তা যদি সরকার কন্ট্রোল করতে পারে, যে প্রতিটি মানুষকে সার্চ করে ঢোকানো হবে, প্রতিটি মানুষ, মানে পুরো বিশ্ব ইজতেমা ময়দানকে আমাদের প্রশাসন যদি কন্ট্রোল করতে পারে, তাহলে এক বিষয়। আজকে এই শামা উবায়েদের বিরুদ্ধে একটা অভিযোগ এনেছে ইলিয়াস ভাই। কি অভিযোগ? শামা উবায়েদ একজন গুপ্তচর, আওয়ামী লীগের গুপ্তচর। শামা উবায়েদ বিএনপির সকল তথ্য স্বৈরাচার হাসিনার কাছে পাচার করেন, কন্টিনিউ তার সাথে যোগাযোগ আছে। এটা হলো শামা উবায়েদের বিরুদ্ধে ইলিয়াস ভাইয়ের অভিযোগ। আর জামায়াতের একজন শীর্ষস্থানীয় নেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বিরুদ্ধে ইলিয়াসের অভিযোগ হচ্ছে তিনি রয়ের এজেন্ট, ভারতের গোয়েন্দা সংস্থার সাথে তিনি যোগাযোগ মেইনটেইন করে চলেন। শুধু তাই নয়, আওয়ামী লীগের একজন দোসর, তেলবাজ, চামচা, আওয়ামী লীগের উচ্ছিষ্টভোগী সাংবাদিক নাইমুল ইসলাম খান, তিনি 5ই আগস্টের পরে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বাসায় ছিলেন এবং তিনি তাকে ভারতে পালিয়ে যেতে সহযোগিতা করেছিলেন। এখন আপনি দেখেন, শামা উবায়েদের বিরুদ্ধে ইলিয়াসের অভিযোগ আর জামায়াত নেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বিরুদ্ধে অভিযোগ, এই দুই অভিযোগকে আপনি কম্পেয়ার করেন এবং দুইজন রাজনৈতিক নেতাকে কম্পেয়ার করেন। শামা উবায়েদের তুলনায় সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জামাতের অনেক বড় নেতা, শামা উবায়েদ অনেক ছোট নেত্রী। সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বিরুদ্ধে ইলিয়াসের করা অভিযোগ আর শামা উবায়েদের বিরুদ্ধে করা অভিযোগ, দুইটা অভিযোগ আপনি কম্পেয়ার করেন। অনেক গুরুতর অভিযোগ কিন্তু সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বিরুদ্ধে, সেই তুলনায় শামা উবায়েদের বিরুদ্ধে করা অভিযোগ কিন্তু অত বড় অভিযোগ না। অথচ আপনি দেখেন দুই দলই প্রতিক্রিয়া জানিয়েছে ইলিয়াসের বিরুদ্ধে। প্রথমত, সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বিরুদ্ধে তিনি যে অভিযোগ এনেছেন, এই অভিযোগ সত্য নয় বলে খুবই শালীন ভাষায় যতটুকু সম্মান দেওয়া যায় ততটুকু সম্মান প্রদর্শন করে ইলিয়াসের বিরুদ্ধে জামায়াত একটি স্টেটমেন্ট দিয়েছে, একটা বিবৃতি দিয়েছে। দ্বিতীয়বার ইলিয়াস ভাই আবারও সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বিরুদ্ধে একই অভিযোগ এনে আরো একটা অভিযোগ সংযোজন করেছেন, সেটা হচ্ছে নাইমুল ইসলাম খান তার বাসায় ছিলেন এবং তাকে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন। এরপর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি একটা ভিডিও বার্তা জামাতের পেজ থেকে প্রকাশ করেছেন, সেখানেও তিনি যথেষ্ট শালীন ভাষায় যথেষ্ট সম্মান প্রদর্শন পূর্বক তিনি ইলিয়াসের অভিযোগ খণ্ডন করার চেষ্টা করেছেন। এবং এই ভিডিওর নিচে, জামাতের বার্তার নিচে, জামাতের নেতা কর্মী সমর্থক যারা আছেন তারা কেউই ইলিয়াস ভাইকে গালিগালাজ, ইলিয়াস ভাইকে আক্রমণ করে নাই। এটাই কিন্তু রাজনীতি। অন দি আদার হ্যান্ড, আমরা আজকে দেখলাম শামা উবায়েদের বিরুদ্ধে অভিযোগ করার কারণে ইলিয়াসের বিরুদ্ধে শামা উবায়েদের এলাকার নেতৃবৃন্দ তাদের কর্মী বাহিনী নিয়ে তারা ঝাড়ু মিছিল করেছে এবং সেখানে কিছু ভুল তথ্য উপস্থাপন করেছেন। ইলিয়াস হুসাইন, তারা বলেছেন ইলিয়াস আলী, সাংবাদিক ইলিয়াস হুসাইন, তার নাম ইলিয়াস আলী না। 1 নাম্বার ভুল। এমন একজন সাংবাদিক যিনি গত 1.5 যুগ বিএনপির জামাতের নেতাকর্মীদের নির্যাতনের বিরুদ্ধে, স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে জীবন বাজি রেখে কথা বলেছেন, যিনি 6 মাস আগেও বিএনপির নেতাকর্মীদের কাছে হিরো ছিলেন, আজকে তিনি আওয়ামী লীগের দোসর। তো নামটা হলো ইলিয়াস হুসাইন, ইলিয়াস আলী না। 1। 2 হচ্ছে উনি যুক্তরাজ্যে থাকেন না, যুক্তরাষ্ট্রে থাকেন। বারবার বলছেন আপনারা যুক্তরাজ্য, বারবার বলছেন ইলিয়াস আলী। এই তথ্যগত 2টা ভুল করেছেন আপনারা। 3 নাম্বার, যে ইলিয়াস
জামাতের বিএনপির নেতাকর্মীদের কাছে হিরো ছিল, সেই ইলিয়াসকে আজকে বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের দোসর বানিয়ে দিয়েছেন এবং আওয়ামী লীগের কাছ থেকে টাকা পয়সা খেয়ে তিনি শামা ওবায়দের বিরুদ্ধে বক্তব্য উপস্থাপন করেছেন। এটা রাজনীতি না, খুবই দুর্ভাগ্যজনক। আপনারাও, আমি বলছি না যে ইলিয়াস ভাই যে তথ্যটি বলেছেন সেই তথ্যটি সঠিক, আমি বলছি না। যদি আপনাদের চোখে তথ্যটি মিথ্যা হয়ে থাকে তাহলে আপনারা জামাতের মতো একটা স্টেটমেন্ট দিতেন, জামাতের মতো একটা প্রতিবাদ লিপি পত্রিকায় প্রকাশ করতেন, একটা বিবৃতি দিতেন, বা শামা ওবায়েদ নিজেই সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের মতো শালীন ভাষায় ইলিয়াস ভাইকে সম্মান প্রদর্শন পূর্বক একটা বার্তা উপস্থাপন করতেন। সেটাই কি ভালো হতো না? আমি বুঝি না, বিএনপির নেতা তারেক রহমান কি বিএনপিকে নেতৃত্ব দিতে ব্যর্থ? বিএনপির নেতা তারেক রহমান কি বিএনপির নেতৃবৃন্দকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছেন না? আপনারা ভাবছেন মানে তারেক রহমান কতটা অসহায়? তার আগে লাস্টের যে ভিডিও বার্তায় তিনি বলেছেন যে বিএনপির নেতৃবৃন্দ মনে করেছে যে বিএনপি ক্ষমতায় চলে গেছে। বিএনপি আদৌ ক্ষমতায় যাবে কিনা আমরা জানি না, কিন্তু আপনারা যা করছেন মনে হচ্ছে যেন আপনারা ক্ষমতা পেয়ে গেছেন। তাতে আমার কাছে মনে হলো যে তারেক রহমান বিএনপির শীর্ষ নেতা হলেও আসলে বিএনপির নেতৃবৃন্দকে তিনি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ। তার আরেকটা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে ইলিয়াসের বিরুদ্ধে ঝাড়ু মিছিল। খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। যিনি বিএনপির মুখপাত্র হিসাবে প্রায় এক যুগ সোশ্যাল মিডিয়ায় কথা বলেছেন, জীবন বাজি রেখে কথা বলেছেন, আজও বিএনপির পক্ষেই কথা বলছেন, কিন্তু বিএনপির কিছু কিছু নেতার বিরুদ্ধে তিনি কথাবার্তা বলছেন। সব যে অসত্য তা তো বলবো না। এই যে বিএনপির যে সমস্ত নেতারা আপনার লুটপাটে ব্যস্ত, চাঁদাবাজিতে ব্যস্ত, মামলা বাণিজ্য নিয়ে ব্যস্ত, এগুলো তো সত্য। কই এই বিষয় নিয়ে তো আপনারা কেউ মিছিল করতে আসলেন না যে অমুক নেতাকে বহিষ্কার করা হোক, তমুক নেতাকে বহিষ্কার করা হোক, আমাদের দলের ক্ষতি করতেছে তারা। কই একবারও তো মিছিল বের করলেন না। আপনাদের একজন নেত্রী, ক্ষুদ্র একজন নেত্রী, তার বিরুদ্ধে কথা বলায় আপনারা ঝাড়ু মিছিল করেছেন এমন একজন ব্যক্তির বিরুদ্ধে যিনি আপনাদের কাছে 6 মাস আগেও নায়ক ছিলেন। একটা কথা স্পষ্ট করে বলে রাখি, এই বিডিআর সেনা হত্যার তদন্ত কমিটিতে এই উপদেষ্টা সরকারের পক্ষ থেকে কোনো তদন্ত সদস্যকে গ্রহণ করা হবে না এবং এই তদন্ত কমিটির প্রধান বানাতে হবে আমাদের সকলের শ্রদ্ধেয় ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির স্যারকে। যেহেতু 57 সেনা অফিসারকে স্বৈরাচারী শেখ হাসিনা এবং ভারত হত্যা করেছে, তাই প্রথম দাবিদার সেনাবাহিনীর সদস্যরা, বিশেষ করে যেই সকল 57 জন সেনা শহীদ হয়েছেন তাদের পরিবারের এবং তাদের অন্যান্য ঘনিষ্ঠ সেনা বন্ধুবান্ধব যারা আছে তাদের থেকে আগে সুপারিশ গ্রহণ করা হবে কাদেরকে এই তদন্ত কমিটিতে নেওয়া যেতে পারে। আমরা চাই না আসিফ নজরুলের মতো ভারতীয় দালাল এই তদন্ত কমিটির সদস্য নির্ধারণ করুক। এই তদন্তকে আবার হাসিনার পক্ষে, ভারতের পক্ষে মোড় ঘোরাতে। জেনারেল ওয়াকারের যদি সৎ হয় বা নীতিবান হয়, সৎ বা নীতিবান এটা যদি হয়, তাহলে জেনারেল ওয়াকার একটা কাজ করতো। কি করতো জানেন? জেনারেল ওয়াকার ক্ষমতা নেওয়ার পরে আয়নাঘর সম্পর্কে একটা ব্রিফিং সে নিজে দিত সাংবাদিকদের সামনে বসে, যে আমি থাকাকালীন এই বিষয়টা জানতাম, আমার চোখের সামনে এগুলো হয়েছে, এগুলো আমার আমার দায়িত্বের বাইরে ছিল, এটা নিয়ে থামানোর মতো কোনো কিছু ছিল না, আমি আর্মির প্রোটোকল এবং কনফিডেন্সিয়ালিটি মেনটেন করেছি, যার জন্য এটা আমি থামাতে পারি। এটা থেকে কংক্রিট একটা আইডিয়া আয়নাঘর সম্পর্কে জেনারেল ওয়াকার দিতে পারতো, কিন্তু জেনারেল ওয়াকার সেটা করে নাই। জেনারেল ওয়াকার কি সেটা এখন করতে পারে? অবশ্যই পারে। জেনারেল ওয়াকার যদি এসে বলে যে আমি আর্মি চিফের দায়িত্ব নেওয়ার পরেও বাংলাদেশ আর্মিকে আদেশ দেওয়া হয়েছিল জনগণের উপরে গুলি করার, 2-4টা জায়গায় ধরনের ইনসিডেন্ট হয়েছে, এটা নিয়ন্ত্রণের বাইরে ছিল, আমি অনুধাবন করেছি যে আমি আমার জনগণের বুকে গুলি ছুড়বো না, এর জন্য আমি আমার পলিসি চেঞ্জ করেছি। এই ধরনের ব্যাখ্যা জেনারেল ওয়াকার দিতে পারতো, কিন্তু সেটা সে করে নাই। আরো একটা কাজ করে নাই জেনারেল ওয়াকার, মুখরোচক আলোচনার জন্য জনসমক্ষে কয়েকটা কথা বলেছে। এই লায়াবিলিটি আলটিমেটলি ওয়াকারের উপরে গিয়েছে। যেমন সে বলেছে, আমার উপরে বিশ্বাস করুন এবং আস্থা রাখুন। হুইজ হি? General Walker is General Walker a public official who can make a promise that I will do, have faith in me? Who are you? তুমি একটা প্রজাতন্ত্রের কর্মচারী ওয়াকার, সাবজেক্ট এটা। তো আপনাকে আমি যে কথাগুলো ওয়াকার করতে পারতো এগুলো সে করে নাই। এখন আরো একটা কথা আপনাদেরকে আমি বলেছি যে জেনারেল ওয়াকারের উপরে আমার অবিশ্বাসের আরো কিছু কারণ ছিল। সেই কারণের ভিতরে একটা ছিল, হাসিনা যখন পালিয়ে গেল তখন কোনো প্রকার কারণ ছাড়া হাসিনা চলে যাওয়ার পরে জেনারেল ওয়াকারকে ভারতীয় এক্সটার্নাল মিনিস্টার জয়শঙ্কর তাকে কল করেছে। জয়শঙ্কর তাকে কল করেছিল। কেন জেনারেল ওয়াকারকে কল করবে? জেনারেল ওয়াকারকে তার কল করার দরকারটা কি? সে সেনাপ্রধান, সে কি গভর্নমেন্ট চালায়, সে কি গভর্নমেন্টের নিয়োজিত অথবা গভর্নমেন্টের আদেশপ্রাপ্ত এমন কোন ব্যক্তি সে একটা কান্ট্রিকে রিপ্রেজেন্ট করবে?
আর্মির প্রোটোকলে সেনাবাহিনীর প্রধানের কোনো এখতিয়ার নাই বাংলাদেশের ফরেন পলিসি, এক্সটার্নাল পলিসি অথবা নির্বাহী বিভাগের কোনো সিদ্ধান্ত নেওয়া। হুই ইজ ইট? এই কাজটাও জেনারেল ওয়াকার করেছে। এখন জেনারেল ওয়াকার যখন এই কাজগুলো করেছে সে নিজেকে বিতর্কিত করেছে। এখন এই বিতর্কিত করতে গিয়ে আজকের জেনারেল ওয়াকার তার রেপুটেশনের উপরে অনেক প্রকার কোশ্চেন তৈরি হচ্ছে, তার উপরে মানুষ আস্থা হারাচ্ছে, তার উপরে মানুষ বিশ্বাস রাখতে পারছে না, এবং ওয়াকারও এই বিষয়গুলোকে ক্লিয়ার করছে না। এখন এই ক্লিয়ার না করার জন্য লোকজন একটা জিনিস অ্যাজিউম করেছে। আগে বলা হতো ওয়াকার আওয়ামী লীগের দালাল এবং ভারতের দালাল। কেন? এর আগের হিস্ট্রিতে বলা আছে ওয়াকার বিহাইন্ড দ্য সিন দিল্লি গিয়ে লোকজনের সাথে চুক্তি করে এসছে, এবং এটা নিয়ে অনেক রিউমার, অনেক গুজব বাংলাদেশে আছে। এখন এই গুজবগুলো দূর করার জন্য জেনারেল ওয়াকার কি নিজেকে ক্লিন করার মতো কোনো কথাবার্তা পাবলিকলি বলতে পারতেন কিনা? পারতেন। উনি করেছেন? উনি করেন না। উনি না করে একটা কাজ করেছেন, না আমি কথা ভালো বলি না, আমি কথা থেকে দূরে থাকি না, এই কথা বললে চলবে না। আপনি হাসিনা পালিয়ে যাওয়ার পরে আপনাকে কেউ উপদেশ দিয়েছিল ওইখানে সেই ধরনের কথাবার্তা বলা? আপনি ওখানে এসে আপনি বলতে পারতেন সেনা প্রধান হিসাবে আমার উপর একটা দায়িত্ব এসছে, চুপ্পু আমাকে এই অর্ডার দিছে, রাষ্ট্রপতি আমাকে এই সাবজেক্টে এটা দিছে, আমি নির্বাহী বিভাগের কেউ না, দেশের রক্ষার্থে, দেশ রক্ষার্থে, সার্বভৌমত্বের রক্ষার্থে, দেশের পরিস্থিতি রক্ষার্থে আমি কিছু কিছু কাজ করব যাতে আমি নির্বাহী বিভাগকে সাহায্য করতে পারি, এবং সাহায্যকারী হিসাবে আমার যা করার আমি তা করবো। ওই দিনকার হাসিনা পালিয়ে যাওয়ার পরে ওয়াকার যে মন্তব্যটা করেছে সেই মন্তব্যটা এমনই ছিল যে আমি বাংলাদেশকে নিয়ন্ত্রণ করব। আমি জেকব মিল্টন যখন ওয়াশিংটন ডিসিতে গেলাম বাংলাদেশ এমবাসিতে, সেখানকার ইমরান আমাকে সরাসরি বলল, আমি বললাম বাংলাদেশের সংবিধানের সংশোধনের ইতিহাসে সবচেয়ে বাজে সংশোধনীগুলোর একটা পঞ্চদশ, মানে শেখ হাসিনার আমলে সবচেয়ে বাজেটি হয়েছিল, এর চেয়ে বিভৎস কিছু হতে পারে সেটা তার বাবার আমলে চতুর্থ সংশোধনী, যেটার মাধ্যমে বাংলাদেশকে একদলীয় রাষ্ট্রে পরিণত করা হয়েছিল। একটা সাম্রাজ্য বানানোর চেষ্টা ছিল। বাবা মেয়ে মিলে নানান অপকর্ম করেছেন এই দেশের মূল কাঠামোটাকে ভেঙে দেওয়ার জন্য। যাই হোক, এই পঞ্চদশ সংশোধনী নিয়ে একটা মামলা করা হয়েছিল, সে মামলার রায় গতকাল হাইকোর্টে এসছে। অনেকগুলো গুরুত্বপূর্ণ ফাইন্ডিং আছে পঞ্চদশ সংশোধনীর, সবগুলো একই ভিডিওতে কথা বলছি না। আজ ইনফ্যাক্ট এই ভিডিওতে কথা বলবো তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কি হলো, এবং তার তত্ত্বাবধায়ক সরকার কি বহাল হয়ে গেছে, এবং যেহেতু যদি বহাল হয়ে থাকে আমাদের তত্ত্বাবধায়ক সরকারের যে নিয়মটা ছিল সর্বশেষ রিটায়ার্ড প্রধান বিচারপতি তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবেন ত্রয়োদশ সংশোধনীতে যেটা ছিল, তার মানে বিচারপতি ওবায়দুল হাসান, সেই ওবায়দুল হাসান যিনি ছাত্রলীগের প্রেসিডেন্ট জেনারেল সেক্রেটারির কাছ থেকে ফুল নিতেন, শেখ হাসিনার অতি 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 অনুগত চাকর, তিনি তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবেন। এই আলাপগুলো করে রাখতে চাই, কারণ এসব ফালতু আলাপ বাংলাদেশে তোলা হবে, কোনো সন্দেহ না, তাই এটাই এমার্জেন্সি। এছাড়া অনেক গুরুত্বপূর্ণ রায় আছে এবং সংশোধনী পুরোটা বাতিল করে দেওয়া হয়নি। এর মধ্যে শেখ মুজিবুর রহমানের জাতির পিতা হওয়া, 7ই মার্চের ভাষণ, এরকম আরও বেশ কিছু অতি বিতর্কিত জিনিস আদালত তার রায়ে অপসারণ করেননি, তারা সমর্থন করেন না বলেছেন, অপসারণ করেননি, এবং সেটা পরবর্তী সরকারের হাতে রেখে দিয়েছেন। কেন দিয়েছেন? এছাড়া অনুচ্ছেদের সাথে কক্ষ দুটো খুবই আলোচিত বিতর্কিত অনুচ্ছেদ আছে, এগুলো গণভোট, নানান ইস্যু আছে, এগুলো নিয়ে আলাদা একটা ভিডিওতে কথা বলবো। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে এই সংশোধনী, পঞ্চদশ সংশোধনীর যে জিনিসগুলো বাতিল করা হয়েছে, এর মধ্যে সংবিধানের 58 অনুচ্ছেদে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল, যেটা বিলুপ্ত করা হয়েছে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে, সেগুলোকেও মানে বিলুপ্ত করাটাকে বাতিল করা হয়েছে, এবং এটা মানে পঞ্চদশ সংশোধনীর আমাদের সংবিধানের মূল কাঠামোকে আঘাত করেছে এরকম বলেছে। এবং সেই রায়ে আমি নিজে রায়টা পড়িনি, কিন্তু এই রায়ের প্রধান আইনজীবীদের একজন আমার সাথে একটা টক শোতে ছিলেন, এবং সেখানে তার কাছ থেকে শুনলাম আদালত স্পষ্টভাবে তত্ত্বাবধায়ক সরকার রেস্টোর্ড এভাবে বলেছেন, তার মানে তত্ত্বাবধায়ক সরকার ফিরে এসছে তাদের এই রায়ের ফলে, এই কথাটা আদালত বলেছেন। তিনি অত্যন্ত দায়িত্বশীল একজন আইনজীবী, উনি এটা বলেছেন, সুতরাং এটা সঠিক, এটা বলা হয়েছে। বিস্তারিত রায় আমরা পেলে আস্তে আস্তে এগুলো বুঝতে পারবো, জানতে পারবো। এটা নিয়ে তর্ক বা বিতর্ক কেউ করবেন, কারণ হচ্ছে পঞ্চদশ সংশোধনীতে যেটা বিলুপ্ত করা হয়েছিল সেটা আগের একটা রায়ের আলোকে বা ওই রায়ের ঘাড়ে বন্দুক রেখে এটা করা হয়েছিল। সেটা হচ্ছে ত্রয়োদশ সংশোধনীকে বাতিল করে দিয়েছিল আদালত, এবং আমি আগে একদিন তাকে নিয়ে আলাদা একটা ভিডিও করেছি, আমি সেই ভিডিওটা আপনাদের দেখতে বলবো, বা অন্তত আবার একটু বলে রাখবো, শেখ হাসিনার সাথে আমরা সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে চিনে রাখবো, এই ফেসটা আমরা চিনে রাখবো। আমাদের দেশ ধ্বংস করায় শেখ হাসিনার সবচেয়ে প্রধান সহযোগীদের একজন এই ভদ্রলোক, আমাদের ভবিষ্যৎ ধ্বংস করেছেন নিজের কিছু বেনিফিটের জন্য। ওনার টাইম লাইন কীভাবে উনি এটা করেছেন, কীভাবে তাকে আনা হলো, কীভাবে চাকরি শেষ হওয়ার 7 দিন বা 10 দিন আগে তিনি তড়িঘড়ি করে এই রায় দেন, তড়িঘড়ি হিয়ারিং করে, অথচ এটা ফ্রিজ ছিল, এইসব নিয়ে অনেক কথাবার্তা আছে, আমি এগুলো নিয়ে একদিন কথা বলবো। সো এই ভদ্রলোক
ত্রয়োদশ সংশোধনীকে বাতিল করেছিলেন এবং অনেক কিছু, মানে আমি আজকে আর এটা ডিটেল বলি না, আমাদের নিশ্চয়ই মনে আছে যে 7 জনের মধ্যে যে স্প্লিট একটা ভার্ডিক্ট ছিল, 3 জন বিপক্ষে গিয়েছিলেন। নট অনলি দ্যাট, 9 জন বা 10 জন অ্যামিকাস কিউরির মধ্যে শুধু 2 জন তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পক্ষে ছিলেন, বাকিটা সবাই অ্যামিকাস কিউরি মানে হচ্ছে আদালতের বন্ধু। যারা এই বেসিকটা জানে না তাদের উদ্দেশ্যে বলছি, আদালত মাঝে মাঝে তার খুবই সিগনিফিক্যান্ট এবং খুবই ইম্পর্টেন্ট কেসের ক্ষেত্রে সবচেয়ে প্রতিষ্ঠিত লয়ারদেরকে ডেকে পরামর্শ নেন। ল্যাটিন এটাকে অ্যামিকাস কিউরি বলে। সেই অ্যামিকাস কিউরিরা ওভারওয়েলমিংলি এটা রাখতে বলেছিলেন, কিন্তু এটা বাতিল করা। সো এই রায়টাকে ভিত্তি করেই পঞ্চদশ সংশোধনীতে ওটা ঢোকানো হয়েছে, ওটা করা হয়েছে যে না আদালত বলেছে। যদি আদালত কি বলেছে এগুলো আমরা অনেকবার কথা বলেছি, যে শর্ট ভার্ডিক্টে বলা হয়েছিল যে পরবর্তী দুটো ওখানে উল্লেখ করে দেওয়া হয়েছিল এত এবং এততম দুটো তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হতে পারে, কারণ যেটা ইম্পর্টেন্ট ব্যাপার, রাষ্ট্র এবং জনগণের নিরাপত্তাই সর্বোচ্চ আইন। তো যাই হোক, সে ত্রয়োদশ সংশোধনী বাতিলের যে রায় হয়েছে সেটারও একটা রিভিউ অ্যাপিল হয়েছে, সেটার হিয়ারিং হবে আগামী মাসে এবং 2 জন আইনজীবী 2 রকমভাবে কথা বলেছেন। এটা এডিট করেছেন, তাদের মধ্যে একজন হচ্ছে ডক্টর বদিউল আলম মজুমদার, তার আইনজীবী ডক্টর শরীফ ভূঁইয়া। তিনি বলেছেন আবার যে ওইটার যদি রিজলভ হয় এবং যিনি অ্যাপিলটা করেছেন রায় যদি তার পক্ষে থাকে, অর্থাৎ ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় যদি বাতিল হয় তাহলে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে। কেউ কেউ বলছেন এখন, কেউ বলছে তখন। এরপরও তর্ক আছে। তর্কটা কীরকম? আমি ষোড়শ সংশোধনী, আমাদের নিশ্চয়ই মনে আছে এস কে সিনহাকে কেন্দ্র করে এই সংশোধনীটা খুবই আলোচিত হয়েছিল। সেই সংশোধনী ছিল মানে বিচারকদের, মানে সুপ্রিম কোর্টের বিচারকদের ইমপিচমেন্ট বা অভিশংসন সংসদের হাতে নিয়ে যাওয়া। এটা ইনফ্যাক্ট এর আগে যখন এই ষোড়শ সংশোধনী করা হয় তখন এটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে ছিল। তো সেই ষোড়শ সংশোধনী বাতিল করে সর্বসম্মতভাবে আপিল বিভাগ একেবারে প্রত্যেকে একই রায় দিয়েছেন, মানে প্রত্যেকে এটার পক্ষে ছিলেন, বাতিল করার পক্ষে। বাতিল করে তারা বলেছেন যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল রেস্টোর্ড হবে, মানে এটা ফিরে এসছে। আমরা খেয়াল করলে দেখবেন যে এটা আসলে ফিরিয়ে আনা হয়নি, আওয়ামী লীগ তার সংবিধানে এটা ফিরিয়ে নিয়ে আসেনি তখনকার সংবিধানে। তখন একটা ডিবেট আমি দেখেছি, এটা এখনও রিজলভড হয়েছে বলে মনে হয় না। বড় বড় লয়ারই পক্ষে বিপক্ষে ডিবেট করেছে। সেটা হচ্ছে জেনারেল ক্লজেস অ্যাক্ট বলে একটা আইন আছে, সেই আইন অনুযায়ী আবার এই যে বাতিল হলো বা এটা ঠিক হলো না বলে আমাদের উচ্চ আদালত রায় দিচ্ছে, তারপর কোনো কিছু আসলে অটোমেটিকলি রেস্টোর্ড হয় না, এটাকে আবার নতুন করে আনতে হয়। সেটা যদি আইন হয় সেটা সংসদ করবে, আর যদি সেটা সংবিধান হয় সেটা ওই যে তার যে শর্ত আছে 2/3 মেজরিটি সংবিধানের অ্যামেন্ডমেন্ট সংসদে করে ওভাবে আনতে হবে। সো সেই তত্ত্ব অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার এমনকি ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়টা বাতিল হলেও ফিরে আসার কথা না, মানে পরবর্তী কোনো একটা সংসদে সেটা সংবিধানের আবার সংশোধনীর মাধ্যমে আনতে হবে। এটাও একটা ইন্টারপ্রিটেশন বলে। আর যদি আসেও, ধরে নিলাম এবার আমরা তর্কের খাতিরে, মানে এটা আসে নাই, এরকম সম্ভাবনাই বেশি, কিন্তু যদি আসেও ধরে নিলাম যে না হাইকোর্টের রায়ের পরই চলে এসছে, এটা যদি এসে থাকে তাহলে ওই যে তখন সেই প্রশ্নটা ত্রয়োদশ সংশোধনীতে ছিল তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবেন সর্বশেষ যিনি প্রধান বিচারপতি অবসরে গেছেন, তিনি সর্বশেষ অবসরে গেছেন ওবায়দুল হাসান, এবং তার আগে উনি যদি না চান তার আগে যিনি হয়েছেন, এরকম কতগুলো সিরিয়াল আছে এবং প্রত্যেকটা যদি যাই প্রত্যেকটা আসলে আওয়ামী লীগেরই বেনিফিটেড, আওয়ামী লীগ দ্বারা আওয়ামী লীগের বেনিফিশিয়ারি লোকজনই ওর মধ্যে আছে। সুতরাং উনি হচ্ছেন কিনা এই আলাপ কেন বলছি? বাংলাদেশে কেউ এই আলাপ করবেন, এসব কুতর্ক তোলার লোক বাংলাদেশে আসলে আছে। মানে শেখ হাসিনা এখনও প্রধানমন্ত্রী, শেখ হাসিনাকে এক্স প্রাইম মিনিস্টার বলার পরও কোনো জায়গায় দেখে যে সকল কিছু ইন্টেলেকচুয়াল এটার অপোজ করছেন, কারণ তারা বলছেন তিনি পদত্যাগ করেননি। মজার ব্যাপার হলো এই আলাপটা বাংলাদেশের মাটি থেকে ইন্ডিয়াতে গেছে। কিছু মানুষ তাদের ব্যক্তিগত কিছু হিসাব নিকেশের জন্য এই সংবিধান বাতিল করাতে চেয়েছিলেন, তার জন্য নানান রকম ভয়ভীতি দেখানোর চেষ্টা করেছেন ভুলভাবে, মিথ্যাভাবে। এর মধ্যে একটা ছিল শেখ হাসিনা তো এই সংবিধান অনুযায়ী এখনও প্রাইম মিনিস্টার, উনি তো পদত্যাগ করেননি, এবং উনি পদত্যাগ করলেও তাত্ত্বিকভাবে পরবর্তী প্রাইম মিনিস্টারের হাতে যদি হস্তান্তর করা পর্যন্ত তিনি প্রাইম মিনিস্টার থেকে ব্লা 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 সব সংবিধানে লেখা আছে তো, কথাটা ভুলো না। সো এগুলো এনে দেখানোর চেষ্টা করা হয়েছে, অথচ আর্টিকেল 106 অনুযায়ী আমাদের প্রেসিডেন্ট রেফারেন্স নিয়েছিলেন আমাদের সুপ্রিম কোর্ট থেকে, এবং তখন ওবায়দুল হাসান ছিলেন, কিন্তু মানে মজার ব্যাপার নতুন প্রধান বিচারপতিও না, শেখ হাসিনার প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ছিলেন। তারা সেই রেফারেন্স আপিল বিভাগ থেকে বলেছে যে এই সরকার গঠন বৈধ। তো শেখ হাসিনার আর কোনো নাম নিশান আসলে থাকার কারণ নেই। ঠিক একইভাবে তত্ত্বাবধায়ক সরকার এটা ওইভাবে আর রেস্টোর্ড এখন এই সরকারের অধীনে হবে না, এই সরকারটা এভাবেই থাকবে এবং তার অধীনেই নির্বাচন হবে। এবং অ্যাটর্নি জেনারেল এটার ইন্টারপ্রিটেশনে বলেছেন যে নির্বাচনের সময় এই সরকারটাই তত্ত্বাবধায়ক সরকার হিসাবে কনভার্টেড হবে। আরও যদি আমাদের কোনো কনফিউশন থাকে এগুলো নিয়ে রেফারেন্স নেওয়া যাবে। ওবায়দুল হাসান তত্ত্বাবধায়ক সরকার প্রধান হচ্ছে না, ইটস ফর শিওর।
উনি দেশে আছেন কিনা তাও জানি না, পালিয়ে টালিয়ে যাওয়ার কথা। এসব লোকজন বাংলাদেশে বসবাস করবে, এই সাহস তাদের, মানে আমি বলছি না কার উপরে হামলার, আমরা যে চেহারা তাদের আছে, শেখ হাসিনার অনুগত লোক, এটা চেহারা দেখাতে তাদের বাংলাদেশের লজ্জিত হওয়া উচিত। জানি না তিনি আছেন কিনা। যাই হোক, তত্ত্বাবধায়ক সরকার ফিরে এসছে বা ফিরে আসার পথ সুগম হয়েছে, এটা নিয়ে কোনো কনফিউশন নাই। বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সবাই এখন একমত। আমি এই কথাটা এখানে খুব বলছি যে এই নির্বাচন তো ডক্টর ইউনূস সরকারের অধীনে হবে, তারপরে এই নির্বাচনে যদি ধরে নিলাম আমরা তাত্ত্বিকভাবে বিএনপি নির্বাচিত হলো, বিএনপি নির্বাচিত হওয়ার পর ধরে নিলাম বিএনপি তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে যোগ করলো না, সংবিধান সংশোধন করে আওয়ামী লীগ পরবর্তী নির্বাচন করতে আসলো। আওয়ামী লীগ তখন সেই নির্বাচনের শর্ত হিসেবে বিএনপির অধীনে করবো না, তত্ত্বাবধায়কের অধীনে হবে। মানে সেই পুরনো ইতিহাস যেটা তারা mid-90s করেছিল বিএনপির বিরুদ্ধে। তো তার মানে কথাটা হচ্ছে এই, বিএনপি আসলে নিজে তত্ত্বাবধায়ক করবেই, কারণ এখনও শুরু থেকে তারা বলছেন এটার জন্য লড়াই করেছেন, এবং এখন একটা ফেভারেবল কন্ডিশন থাকার পরও তাদের 31 দফায় খুব গুরুত্বপূর্ণভাবেই ওটা আছে, তারা এটা করবেন। আওয়ামী লীগ করবে, অন্যান্য দল করবে, তার মানে বাংলাদেশে 100% মানুষ তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে আছেন। আমরা নানান রকম পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে এই দেশটাকে ধ্বংস হতে দেখেছি। বাংলাদেশের শুরু থেকে তত্ত্বাবধায়ক সরকার ছিল না, পরে এসছে, পরে আবার শেখ হাসিনা সেটাকে বাতিল করেছেন। সব কিছু দেখে আমরা নিশ্চিতভাবে বুঝতে পারছি এই সরকারটা লাগবেই। সুতরাং দেশের জনগণ যখন ওভারওয়েলমিংলি চায়, সেটা এখনই হয়েছে বা আরেকটু পরে হবে, তাতে কিছু আসে যায় না, এটা হবে। এবং কেউ যেন ওই ফালতু মিথ্যা প্রোপাগান্ডা না চালান। আওয়ামী লীগের লোকজনও মাঠে ছাড়তে পারে তাদের এই প্রায় ক্ষয়িষ্ণু জনগণ, তাদের ভীত জনগণকে, মানে আওয়ামী লীগের লোকজনকে কিছুটা সাহস যোগানোর জন্য। এগুলো সবই ফালতু, সবই মিথ্যা, আমরা যেন এই জিনিসটা স্পষ্টভাবে বুঝে রাখি। আর যেমন বলেছিলাম শুরুতে, এই সংশোধনীর আরও বেশ কিছু দিক আছে সেগুলো। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।